হ্যালো এভরিওয়ান, আমি বৌদ্ধজিৎ সাঁতরা, আর আমি তোমাদের মতোই একজন ভ্রমণপ্রেমী। অবসর সময় পেলেই ঘুরে বেড়াই ভারতবর্ষের বিভিন্ন স্থানে, আর সেই ভ্রমণের স্মৃতিগুলো ক্যামেরায় ফ্রেমবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি দারুণ ভালোবাসি। এটা আমার ভিডিও সিরিজের চতুর্থ অংশ। আগের 3টি ভিডিওতে আমি শেয়ার করেছি সুন্দরবনের মধ্যে বাইক নিয়ে যেতে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, বিশেষ করে যখন নদী পার হতে হয় বাইক নিয়ে। এরপর সেখানে কয়েকদিন থাকার অভিজ্ঞতা আর বকখালিতে পৌঁছানোর পর হেনরি আইল্যান্ডের অসাধারণ ভ্রমণ শেয়ার করেছি। ডেসক্রিপশনে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওটির সঙ্গে আরও ভালোভাবে কানেক্ট করবার জন্য তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা আরও রোমাঞ্চকর হতে চলেছে, কারণ আমি তোমাদের নিয়ে যাচ্ছি বকখালি সি বিচে। বকখালির সি বিচের সৌন্দর্য সত্যি অনন্য, বিশেষ করে যখন সূর্য অস্ত যায় সমুদ্রের একেবারে দিগন্ত রেখায়। এক কথায় অপূর্ব। আর এখানে সাদা বালির উপর লাল কাঁকড়ার খেলার যে কোনো ভ্রমণপ্রেমীর মন কাড়বে। এরপর আমি যাচ্ছি মৌসুমী দ্বীপের রাতের সৌন্দর্য দেখতে। রাতে নৌকোয় নদী পার হওয়ার অভিজ্ঞতা এক কথায় রোমাঞ্চকর। এছাড়াও থাকছে ভাগবতপুর কুমির প্রকল্প, যেখানে বিভিন্ন প্রজাতির কুমির রয়েছে। একদমই অন্যরকম এক জগৎ। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। হেনরি আইল্যান্ডে অসাধারণ কয়েকটি মুহূর্ত কাটানোর পর আমি এগিয়ে চললাম বকখালি সি বিচের উদ্দেশ্যে। আর হেনরি আইল্যান্ড থেকে বকখালি সি বিচের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। এটা হলো পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত, যা সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। শুনেছি বকখালি সি বিচ একটি নিরিবিলি সমুদ্র সৈকত, দীঘার মতো কোলাহলপূর্ণ নয়। আর এখানকার সূর্যাস্তের দৃশ্য খুবই আকর্ষণীয়। সূর্য একেবারে সমুদ্রের দিগন্ত রেখায় অস্ত যায়। যাই হোক, আমরা পৌঁছে গেছি। সামনেই বাইক পার্কিংয়ের একটা জায়গা আছে। আমরা বাইকটাকে পার্ক করে সোজা বিচের দিকে এগিয়ে চললাম। সমুদ্র সৈকতে ঢোকার আগে চারপাশের দোকানপাটের ভিড়। আমরা এখানে দুপুরবেলা পৌঁছেছি, তাই অধিকাংশ দোকানপাট এখন বন্ধ। এখন ভাটা চলছে, তাই সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে আর রেখে গেছে প্রশস্ত বালুচর। কিছুক্ষণ সমুদ্র সৈকতের ধার বরাবর হেঁটে বেড়ালাম। তারপর ইচ্ছা হলো একেবারে সমুদ্রের কাছে যেতে, কিন্তু সামনে এক সমস্যা। সমুদ্র পিছিয়ে যাওয়ার আগে কিছু বিক্ষিপ্ত জলাশয় তৈরি করে দিয়ে গেছে, যা আমাদের বাধা দিচ্ছে তার কাছে পৌঁছানোর জন্য। আর এই জলাশয়গুলির গভীরতা 1 হাঁটু মতো হবে। কিছুক্ষণ চেষ্টা করার পর নেমে পড়লাম জলে। যদিও চোরাবালির একটা ভয় আছে, শেষমেশে পৌঁছে গেলাম ওপারে। মরুভূমির মতন বালিয়াড়ি চারিদিকে ছড়িয়ে আছে, যেন আচমকাই সাহারা মরুভূমিতে পৌঁছে গেছি। বালিয়াড়ির উপর চারিদিকে লাল কাঁকড়া দেখতে পেলাম। কাঁকড়াগুলো আমাদেরকে দেখে ভয় পেয়ে তাদের ঘরের মধ্যে ঢুকে গেল। সত্যি বকখালি সি বিচের সৌন্দর্য অপূর্ব, বিশেষ করে কম পর্যটক থাকার কারণে আরও ভালো লাগছিল। আর এখন বিকালবেলা, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর তার আলোর ছটায় সমুদ্রের জলরাশি সোনালি রঙের বর্ণে রঞ্জিত। দূরে কিছু লোক সমুদ্র স্নানের আনন্দ নিচ্ছে, আর আমরা সমুদ্রের ঢেউতে পা ভিজিয়ে হেঁটে বেড়াচ্ছি। দিগন্ত বিলীন সমুদ্রের এই জলরাশি
সোনালি রঙের বর্ণে রঞ্জিত হয়ে ভ্রমণ পিপাসু পর্যটকদের যেন হাতছানি দিয়ে ডাকছে। এক পাশে বিশাল সমুদ্র, আরেক পাশে মানুষের বসবাসযোগ্য স্থলভাগ, যেন একে অপরের পরিপূরক। যাই হোক, এই সৌন্দর্যের বিভরে আমি সত্যি কবি হয়ে যাচ্ছি। কিছুক্ষণ কাটিয়ে আবার রওনা দিলাম মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। মৌসুনী আইল্যান্ড পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনার কাছে অবস্থিত। এটি সুন্দরবনের ডেল্টার একটি অংশ এবং প্রকৃতির এক অনন্য নিদর্শন। আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি এই জায়গার সম্বন্ধে, তাই আমরা বেরিয়ে পড়েছি জায়গাটিকে এক্সপ্লোর করতে, তাও আবার রাতের অন্ধকারে। সন্ধ্যা নামতে আর কিছুক্ষণ বাকি। পৌঁছে দেখি খেয়া পারাপার চলছে। গাড়ি নামানো যাবে না। আচ্ছা, এখানে গাড়ি পার্কিং এর কোনো জায়গা নেই? আচ্ছা, কোথায়? না, এই গাড়ি নামাতে ভয় লাগছে। তোমার ভয় নেই, গাড়ি যে তোলার কথা তুলবে, তুমি যাওয়ার কথা তুমি যাবে, কোনো ভয় নেই। চালিয়ে নিয়ে যাবে, চালিয়ে উঠে আসবে। কিন্তু আমার বাইক নৌকোতে তুলতে ভয় লাগছিল, তাই ডিসিশন নিলাম বাইক এপারে পার্ক করে নদী পার হয়ে গাড়ি ভাড়া করে পৌঁছবো। বাইক নিয়ে যাব কি যাব না এই সিদ্ধান্ত নিতে নিতে সন্ধ্যা গড়িয়ে এলো। অগত্য উপায় না দেখে একটা পুরো নৌকাকে ভাড়া করতে হলো, কারণ খেয়া পারাপারের একটা নির্দিষ্ট টাইম আছে, আমাদেরকে আরও 1 ঘন্টা ওয়েট করতে হতো। সন্ধ্যার এই আবছা আলোয় নদীতে এই নৌকো পারাপারের অভিজ্ঞতা অসাধারণ। হালকা ভয়ও লাগছিল যদি নৌকো উল্টে যায়। যাই হোক, ওপারে পৌঁছে একটা টোটো বুক করলাম আপ অ্যান্ড ডাউনের জন্য। সম্ভবত আজ বাজার বার, তাই বাজার বসেছে। এই রাত্রিবেলা মৌসুমী আইল্যান্ডে পৌঁছে তেমন কিছুই দেখতে পেলাম না, শুধু সমুদ্রের ধারে ক্যাম্প সাইটগুলিতে রকমারি আলোর ঝিকিমিকি আর গান বাজনার শব্দ। কিছু না দেখতে পেয়ে অযথাই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম বালিয়াড়ির উপর। তারপর দেখা হলো কিছু ডগি ভাইয়ের সঙ্গে। তাদের নিঃশব্দ দাবি তাদেরকে ট্রিট দিতে হবে, তো চললাম তাদের ট্রিট দিতে। যাই হোক, আমার অতটা ভালো লাগেনি মৌসুনী আইল্যান্ডের রাতের ভিউ। সম্ভবত এখানে ভিজিট করবার বেস্ট সময় হলো ভারী বর্ষা আর দিনের বেলা। ভারাক্রান্ত মন নিয়ে আবার ফিরে চললাম। নদীর ধারে এসে দেখি খেয়া পারাবারের টাইম এখনো হয়নি। তাই সামনের দোকানগুলোতে ঘুরে বেড়াচ্ছিলাম। এখানকার লোকেদের জন্য এই খেয়া পারাবার কতটা গুরুত্বপূর্ণ ভাবতেই অবাক লাগছিল। প্রতিদিন কত শত শত মানুষ এই খেয়া পারাপার করে ওই পাড়ে গিয়ে কাজ করে, আবার ফিরে আসে নিজের বাড়িতে দিনের শেষে। ওপারের ল্যাম্পপোস্টের আলো নদীর জলে রিফ্লেক্ট করছিল, যা এই রাতের নৌকো পারাপারকে আরও মায়াবী করে তুলছে। যাই হোক, ফিরে এলাম পিসির বাড়িতে। কালকে আমরা দেখতে যাব ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট, যেখানে বিভিন্ন প্রজাতির কুমিরের প্রতিপালন হয়। সকাল সকাল আবার রওনা দিলাম নতুন গন্তব্যস্থলে। আজকের গন্তব্য ভাগবতপুর কুমির প্রকল্প। তোমরা হয়তো অবাক হবে কুমিরকে প্রতিপালন কেন করা হচ্ছে। এটা হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার একটি বিখ্যাত প্রজনন কেন্দ্র। মূলত মিষ্টি জলের কুমিরদেরকে সংরক্ষণ ও প্রজননের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণে প্রাণীজগতের বহু জীব আজকে বিলুপ্তির পথে। তাই বলতে পারো এটা একটা ছোট্ট প্রচেষ্টা কুমিরদেরকে বিলুপ্তি থেকে বাঁচানোর জন্য।
কুমির ছাড়াও এখানকার জলাভূমি ও আশেপাশের বনাঞ্চল বন্যপ্রাণী এবং পাখিদের জন্য একটি বিশেষ জায়গা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। সামনে একটি বিশাল বড় নদী বয়ে যাচ্ছে, যেটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, আর নদীর ধারে এই কুমির প্রকল্প। যথারীতি গাড়ি পার্ক করে এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করলাম এক্সপ্লোর করতে। কিছু নির্দেশিকা দেখতে পেলাম কুমিরের সম্বন্ধে, তারা কি খায়, সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়, এই ব্যাপারে। কিভাবে কুমির প্রতিপালন করা হয় তা একটা নির্দেশিকায় পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে। এই ভাগবতপুর কুমির প্রকল্পটি শিক্ষামূলক ট্যুরের জন্য আদর্শ জায়গা। এখানে পর্যটকরা কুমিরের জীবনচক্র আর তাদের আবাসস্থল এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারেন। পাখিদের কোলাহলে এই পরিবেশের মাধুর্য আরও বৃদ্ধি পাচ্ছে। তবে এখানে আমি যে সময় এখন এসেছি, বড় কুমির দেখতে পাওয়া খুবই মুশকিল ব্যাপার, কিন্তু ছোট কুমির দেখতে পাওয়া যাবে। এখানে আসার বেস্ট সময় হলো শীতকাল। অনেক খুঁজলাম কিন্তু কোনো বড় কুমির দেখতেই পাইনি। সম্ভবত তারা জলের মধ্যে মুখ ডুবিয়ে বসে আছে। ওই দূরে যে নদীটা দেখতে পাচ্ছ তোমরা, ওখান থেকেই কুমিরের ডিমকে নিয়ে এসে এখানে প্রতিপালন করা হয়। আবার কুমির যখন বড় হয় তখন তাদের ওই নদীতে ছেড়ে দেওয়া হয়। তোমরা যদি কখনো বকখালি আসো তাহলে এই জায়গাটি অবশ্যই ভিজিট করতে পারো, খুবই ভালো লাগবে। এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে চললাম পিসির বাড়িতে। আজকে আমার সুন্দরবন ভ্রমণের শেষ দিন। কালকে আবার ফিরে যাব ঘরে, সেই পুরনো ঘেঁষাপেটা ডেইলি লাইফের রুটিনে। আজকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম কাকদ্বীপের সামনেই জেটিঘাট ভ্রমণে। ঘাট এলাকাটি সবসময় ব্যস্ত থাকে। প্রতিদিন হাজার হাজার মানুষ, তীর্থযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা ফেরির মাধ্যমে যাতায়াত করে। এটি হুগলি নদীর তীরে অবস্থিত। এখানে সামনেই তুমি যদি দেখো, দিনের বেলা তো বড় বড় জাহাজও দেখতে পেতে পারো। আর গঙ্গাসাগরের মেলা যেতে গেলে এখান থেকেই তোমাকে যেতে হবে ফেরি করে। আমার প্ল্যান আছে এই বছরের শেষে যখন গঙ্গাসাগরের মেলা হবে তখন তোমাদের জায়গাটি আরও ঘুরিয়ে দেখাবো। সো সাবস্ক্রাইব ফর দ্য ফিউচার আপডেট। আচ্ছা, এই জেটিঘাটের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এটি মূলত কাকদ্বীপ থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন দ্বীপ যেমন সাগরদ্বীপ, কুমিরমারি যাওয়ার অন্যতম প্রধান ফেরিঘাট। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা মকর সংক্রান্তির সময় আমি সাগরদ্বীপ যাব গঙ্গাসাগরের মেলা দেখতে। আর এই সময়টাতে এই জায়গাটা খুবই অসম্ভব রকম মায়াবী হয়। লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা এখানে জড়ো হয়ে সাগরদ্বীপে যান, যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। আর সেই দৃশ্য দেখবার মতো। তাহলে তোমরা পাশে থেকো। এখন আমি আমার ভিডিওটা শেষ করছি। আজ সকালবেলা আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো একদিন এক নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। হ্যাভ এ গ্রেট ডে।